বাংলাদেশের সংখ্যালঘুদের সাহায্য করুক ভারত সরকার, যারা চলে আসতে চাইছেন তাদেরও সাহায্য করুক নয়াদিল্লি। কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে, এটা তো ভারত সরকারের দেখার কথা, আমার তো দেখার কথা নয়। তো আমাদের লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, এটা তো আমি অলরেডি বলেছি। আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট। বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি, কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে, কোথাও আটকাচ্ছে না। ইন্দো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি। বন্ধ করলে তো ইনস্ট্রাকশনটা আমাদের কাছে থাকতো, আমাদের কাছে এ ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই। কাজেই টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা করুক। সুন্দরবন উপকূলে বাংলাদেশি ট্রলার আটক। দুটি বাংলাদেশি ট্রলার আটক করল কোস্ট গার্ড। আটক ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীও। আমাদের মৎস্যজীবীদের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে লাইলা 2 আর মেঘনা 5 নামের দুটি অত্যাধুনিক ট্রলার আমাদের জলসীমার মধ্যে ফিশিং করছিল। আমাদের নেভি, ভারতীয় নেভি ওদেরকে অ্যারেস্ট করে এবং পারাদ্বীপে নিয়ে আসে। তো আমরা যেটা দেখেছি ওই বর্ডারের আশেপাশে আমাদের ট্রলারগুলো যেমন যায়, ওদের ট্রলারগুলো সেরকম আছে। আমরা সেরকম অভিযোগ করি, তাই জন্য আমরা অভিযোগ করতাম না। এখন পরিস্থিতিটা একটু আলাদা হওয়ার কারণে হয়তো ওদের ধরে নিয়ে এসছে। আস্তে আস্তে আমরা আশা করছি যে অবস্থার উন্নতি হবে। এপার বাংলার খবর একটু নজর রাখা যাক। দেখুন, আবাসে অনিয়ম আর এই অনিয়মের অভিযোগ ইতিমধ্যেই সামনে আসছে একে একে। আর এই আবাসে আবারও অনিয়মের অভিযোগ। বসিরহাটে আঙুল উঠেছে বিজেপির প্রাক্তন কাউন্সিলরের দিকে। কাটোয়ায় অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড। এখানকার ভবানীপুরের বাসিন্দা নমিতা মিস্ত্রি, পাশেই হালদারপাড়ার বাসিন্দা আলপনা দেবনাথ। দুজনেই ২০১৮ সালে আবাসের টাকা পান। তারপর কাজ শুরু হয়, কিন্তু শেষ হয়নি। তাই দুটি বাড়িতেই শৌচালয় নেই। একটি বাড়িতে প্লাস্টার হলেও আরেকটি বাড়িতে তাও হয়নি। ঢালাইয়ের একাংশ খসে পড়েছে। কেন এমন অবস্থা? দুজনেরই অভিযোগের আঙুল তৎকালীন বিজেপি কাউন্সিলর তপন দেবনাথের দিকে। অভিযোগ, আবাসের টাকা অ্যাকাউন্টে ঢোকে ২০১৮ সালে। এরপরেই নমিতা এবং আলপনার বাড়িতে যান তপন। আবাসের টাকা নিয়ে বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এও অভিযোগ, দুজনকেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বাধ্য করেন। তারপর সেই টাকা নিয়ে নেন তপন, কিন্তু বাড়ির কাজ শেষ করেননি। উনি বললেন আমার বাড়ি এসে যে দিদি ভাই সইটা করে দেন, ঘরে তো কাজ করতে হবে, কাজ করে দেবো। এইবার আমি বাড়ি সই করে দিয়েছি, তারপরে আমার ঘরে কোনো কাজ করেননি। কে সই করে নিয়েছিল? ওই কাউন্সিলর তখন দেবেন। বাড়ি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তো হয়নি। আর আমি যে কিছু করবো আমার তো সে সামর্থ্য নেই। টাকাগুলো নিয়ে তুই তো সব খেয়ে ফেলবি, ঘর তো হবে না, তার থেকে আমি তোরে ঘর করে দেবো একদম। তা আমি ব্যাংকে যেতাম, উনি ব্যাংকের পাশে থাকতো, বলতো কে টাকা তুলছে? তা আলপনা দেবনাথ। এবার তোলার পরে উনি হাতে পাশে গিয়ে উনি আমার কাছ থেকে টাকা নিয়ে নিত। তখন দেবনাথ এবার নিয়ে উনি ঘর করতো মিস্ত্রিদের দিয়ে। এই যে বাড়িটা কমপ্লিট হয়নি তারপর আর উনি কিছু বলেননি? না, আমি কিছু বলিনি। আমি ভাবলাম মনে আমাদের ঘর এরকমই হয়। আমার আমলে এমন কোনো ঘটনা হয়নি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আলপনা দেবনাথ যদি বলে থাকে ওর কাছে জন্য আমি নিজে পয়সা পাবো, আমি নিজে বলে ঘর ওরা নিজেরাই করেছে এবং ঘরের প্রমাণ দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন কোনো আবাস যোজনা ঘর ওই পরিমাণে ঘর তৈরি হয় না। কারো কাছে পয়সা নিয়ে আমার কোনো প্রশ্নও আসেনি। টোটালটাই মিথ্যে অভিযোগ আমার নামে দেওয়া হচ্ছে, এটা আমি জোর গলায় বলতে পারি। পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নম্বর ব্লকের পলসোনা গ্রাম পঞ্চায়েত। এখানকার বাসিন্দা নীলমাধব ভট্টাচার্য, তৃণমূল কর্মী। গ্রামে মাটির বাড়ি, শহরে ফ্ল্যাট। এই নীলমাধবের স্ত্রীর নাম আবাসের তালিকায়। আর দেখা যাচ্ছে আপনাদের কাটোয়াতে ফ্ল্যাট রয়েছে। সেটা আমার মায়ের, আমার নামে কিছুই নেই আপাতত। আপনি দেখে নিন, আমার বাড়িতে কাঁচা বাড়ি। ফ্ল্যাটে দেখা যাচ্ছে আপনার নাম, আপনার স্ত্রীর নাম আছে। না, ফ্ল্যাটে কোনো স্ত্রীর নাম নেই। আপনি কি পাওয়ার যোগ্য? আমি তো মনে করি পাওয়ার যোগ্য। আমার তরফ থেকে তো আমার তো কোনো কিছু ইনকাম নেই, সোর্স অফ ইনকাম কিছুই নেই। পলসোনার কুয়ারা গ্রামের বাসিন্দা মিলন কুমার ঘোষ, ইনিও তৃণমূল কর্মী। অভিযোগ,
দুটি জায়গায় তার নাম আবাসের তালিকায় তালিকায় রয়েছে তার মায়ের নামও। কার কার নাম এসছে? আমার আর মায়ের আর একটা ঘর নাম এসছে, আপনার দুটো নাম আছে, দু জায়গায়। সেটা জানা নাই আমার। একই বাড়িতে তো থাকেন, তাহলে দুটো ঘর এলো, আপনারও এলো, মায়েরও এলো। আমরা আলাদা আলাদা থাকেন? হ্যাঁ। সার্ভের চূড়ান্ত তালিকা এখনো তৈরি হয়নি, সার্ভে চলছে। আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের ব্লকের স্টাফ, পঞ্চায়েতের স্টাফেরা ইনকোয়ারি একবার ছেড়ে দুবার, চারবার, পাঁচবার ইনকোয়ারি করছে। এবার সেক্ষেত্রে দুর্নীতির কোনো প্রশ্নই নাই। বসিরহাট থেকে অনুপম সাহা এবং কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। স্বাস্থ্যকেন্দ্র আছে, আবার ডাক্তার নেই। বদলি হয়ে গিয়েছেন বছর 6 আগে, আর তারপর থেকেই আর ডাক্তার নেই। ওষুধ দেন নার্স অথবা গ্রুপ ডি কর্মী। অভিযোগ তাদেরও নিয়মিত পাওয়া যায় না, আর এর জেরেই বাঁকুড়ার সিমলাপালে দুর্ভোগের এক শেষ। বাঁকুড়ার শিমলাপাল, এখানকার মণ্ডল গ্রাম পঞ্চায়েতের অররা নিউ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। একটা সময় এখানে রোগী দেখতেন একজন চিকিৎসক, ছিলেন একজন করে নার্স ও গ্রুপ ডি কর্মী। তখন মণ্ডল গ্রাম পঞ্চায়েত এবং পাশের জেলা পশ্চিম মেদিনীপুর মিলিয়ে প্রায় 40টি গ্রামের বড় ভরসা ছিল এই স্বাস্থ্যকেন্দ্র। সেটাই এখন ধুঁকছে। বছর 6 আগে স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র চিকিৎসক বদলি হয়ে চলে যান। নার্স এবং গ্রুপ ডি কর্মীও অন্য হাসপাতালে বদলি হন। 1 বছর পর এই সিদ্ধান্ত বদল করা হয়। অন্য হাসপাতাল থেকে অররা নিউ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একজন নার্স এবং গ্রুপ ডি কর্মী পাঠানো হয়, কিন্তু অভিযোগ তাদের নিয়মিত দেখা মেলে না। তখন বাধ্য হয়ে যেতে হয় 16 কিলোমিটার দূরে শিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। একটা মানুষ যদি প্রেসার চেক করাতে আসে, সেই সুযোগটাও পাওয়া যায় না। আর এখানে কোনো ডাক্তার নেই, ফার্মাসিস্টে ওষুধ দেয়, আর মানে কোনো পরিষেবাই চালু নেই। ডাক্তারের ক্রাইসিস এবং অন্যান্য জিটিএ থেকে শুরু করে জিএনএম কেউ নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, জানিয়েছি। এবারে স্টাফ যদি রিক্রুটমেন্ট হয় তাহলে পরিষেবা আরো উন্নত হবে, এই আশা রাখি। ওরা সেখানে একজন নার্স এবং একজন গ্রুপ ডি কর্মী দিয়ে চালানো হয়। তারা কিন্তু আবার লক্ষ্মীসাগর থেকে তাদেরকে ওখানে পাঠানো হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি রাখছি, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা যেটা 24 ঘন্টা খুলে রাখার দরকার, সেখানে কিন্তু আমাদের প্রত্যন্ত যে গ্রামীণ এলাকার মানুষ তাদের চিকিৎসার জন্য ছুটে যেতে হয় বাঁকুড়া। আমরা এইটার পরিবর্তন চাইছি। 5 জন ডাক্তারের মধ্যে 3 জনেই এমডি পড়তে গেছেন। আমরা নতুন ভাবে ডক্টর দেওয়ার জন্য আমরা সিএমএইচ কে অ্যাপ্লাইও করেছি। সরকারের নজরে আছে। আমি বিধানসভাতেও এই বিষয়ে চন্দ্রবাদীর সাথেও কথা বলেছি, এবং ডাক্তারের প্রতুলতা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা ওখানে চালু করা জটিলতা আছে। অনেক সরকারি ডাক্তারই গ্রামে গিয়ে কাজ করতে চান না। এর জন্য সম্প্রতি 26 জন ডাক্তারকে 20 লক্ষ টাকা জরিমানা করা হয়, কিন্তু এরপরেও ছবিটা বদলাচ্ছে কই? ফলে অনেক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রেই ডাক্তারের দেখা মেলে না। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। সরকারি খরচে তৈরি হয়েছে গার্লস স্কুল, 5 বছরে চালু হয়নি। অভিযোগ, সন্ধ্যের পর এই স্কুল চত্বরে বসে মদের আসর, চারিদিক আবর্জনায় ভরা। লাভপুরের বাসিন্দারা চান দ্রুত স্কুল খোলক। মেয়েদের জন্য তৈরি হয়েছে স্কুল, কিন্তু চালুই হয়নি। স্কুল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল, চারদিক আবর্জনায় ভরা। বীরভূমের লাভপুর, এখানকার আভাডাঙ্গা গ্রাম এবং আশপাশের এলাকায় কোনো গার্লস স্কুল নেই। স্থানীয়দের দাবি মেয়েদের জন্য স্কুল করতে হবে, তাই 2015 সালে 2 বিঘা জমি দান করা হয়। সরকারি খরচে 2019 সালে তৈরি হয় স্কুল বিল্ডিং, নাম আভাডাঙ্গা শ্রীধর জুনিয়র হাই স্কুল। স্কুল বাড়ি তৈরি হয়ে গেলেও চালু হয়নি। অভিযোগ, এই সুযোগে স্কুল চত্বরে বসছে মদের আসর। স্থানীয়দের দাবি এই স্কুল দ্রুত চালু করা হোক। কতদিন ধরে এই অবস্থায় পড়ে আছে? 3 বছর। কোনো ক্লাস কিছু হয় না, কিছু হয়, নতুনই পড়ে আছে।
কি চাইছেন? যাতে চালু হয়, ভালো ছেলে মেয়ে পড়বে, চালু হলেই ভালো। কি কারণে বন্ধ হয়ে যাচ্ছে সেটা বলতে পারবো না, চালু করবে কিনা, কি করবে না করবে কি সেটা বলতে পারবো না। তবে গার্লস স্কুল হবার কথা ছিল। স্কুল চত্বর প্রচুর নোংরা, ছাগল গরু ধান খ্যার অমুক তমুক এইসব রাখছে লোকে, দেখা যাচ্ছে মদের বোতল পর্যন্ত ফাঁকা পড়ে থাকলে সে তো সব ভূতের বাস হবেই। স্কুলটা বন্ধ থাকার কারণে ওখানে হয়তো বাইরের লোকজন আসছে, তবে আমি অবশ্যই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা ব্যবস্থা নেব যেন ওই স্কুলের আশেপাশে কোনো নোংরা না থাকে। পার্মানেন্ট টিচার পেলে স্কুলটা আবার রানিং হয়ে যাবে। রানিং হয়ে গেলে আশা করি এই যে প্রবলেমগুলো বলছেন ওগুলো আর থাকবে না। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রোজ, নিউজ 18 বাংলা। হুগলির খানাকুল, এখানে আবার বাড়ি বাড়ি কল আছে, জল পড়ে না। খানাকুলের গ্রামে ভোগান্তির এক শেষ। কালনায় আবার নিউজ 18 বাংলার খবরের জেরে সারানো হলো টিউবওয়েল। হুগলির খানাকুলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার ঘোষপুরে বাড়ি বাড়ি কল আছে, কিন্তু জল পড়ে না। বছর 5 আগে ঘোষপুরে তৈরি হয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের ট্যাঙ্ক, তৈরি হয় পাম্প হাউস, পরে বাড়ি বাড়ি কলও লাগানো হয়। ব্যাস ওই পর্যন্তই। অভিযোগ 3 বছর ধরে কলে জল পড়ে না, তাই জল আনতে যেতে হয় পাশের গ্রামে। এ অভিযোগ পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি। দীর্ঘ 52 বছর আমরা জলের সমস্যায় ভুগছি। তো আগামী প্রায় গত 5 বছর হলো জল ট্যাঙ্ক হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা জল পেলাম না। জলের পাইপ লাইন পেতেছে, সব ট্যাপ কল বসিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জল দিচ্ছে না। আমাদের একটা জল ট্যাঙ্ক তৈরি হয়েছে নতুন, আর পুরনো 2টো পাম্প থেকে জল সরবরাহ হতো। তো নতুন ট্যাঙ্কটার সঙ্গে সংযোগ দিতে যে তো সেই জলগুলো বন্ধ হয়ে গেছে বেশ কিছু এলাকা। তো আমরা কয়েকদিন ধরেই চেষ্টা করছি যে জলটা যেভাবে পাওয়ানো যায়, কিন্তু কোনোভাবেই এটাকে পাওয়ানো যাচ্ছে না। মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে। আমরা কিন্তু বারবারই পিএইচই দপ্তরে জানাচ্ছি, এই করছি, কিন্তু তা সুরাহা হয়নি। অগমেন্টেশনের স্কিম ফুল ফেজে রানিং চলছে। অলরেডি আমরা ট্রায়াল রান চালু করে দিয়েছি। উইচার থেকে পাইপ ঝোলানোর কাজও হয়ে গেছে। আমাদের কিছু থার্স ব্লক বানাতে হয়, যেখানে আমাদের টি বা বেন্ড থাকে মেনলি পাইপ নামার পরে। তো সেই জায়গার কাজ আমাদের চলছে। তো ওই চার থেকেও আমরা জল উইদিন 7 থেকে 10 দিনের ভেতরে ছাড়তে পারবো। যে জায়গাগুলোর কথা আপনারা বললেন, আমাদের রানিং কাজ আছে, খুব তাড়াতাড়ি আমাদের এই সমস্যার সমাধান মিলবে। পূর্ব বর্ধমানের কালনার নোয়াপাড়া, এখানে বাড়ি বাড়ি পিএইচির কল আছে, জল পড়ে না। 2টি টিউবওয়েল খারাপ। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপরতা, সারানো হয় একটি টিউবওয়েল। এখন পাম্প করলেই কলে জল। সাংবাদিকরা আপনারা সবাই আসছেন, সেদিনকে দেখিয়েছেন আপনি। তারপরের দিনে সব প্রধান, তারপরে এই যে যারা কল বানাচ্ছেন আর কি পার্টির দলরা সবাই এসেছিল। তারপর থেকেই জল দিচ্ছে। জলের এখন ভালোই অবস্থা, জল পাচ্ছি ভালোভাবে। হ্যাঁ, আপনারা খবর দেখালেন, তাই জন্য এখন ভালোভাবে জল পাচ্ছি। কবে থেকে জল আসছে ভালো করে? তো যেদিন মানে বলেছিলাম তারপরের দিন থেকে জল আসছে ভালোভাবে। ভালো লাগছে? হ্যাঁ। নিউজ 18 বাংলা। জলপাইগুড়ির লাইফলাইন, করলার দূষণ ঠেকাতেই উদ্যোগ। নর্দমার জল পরিশ্রুত করে ফেলা হবে নদীতে। এজন্য ট্রিটমেন্ট প্লান্ট তৈরির সিদ্ধান্ত। খরচ করা হয়েছে 50 কোটি টাকা। দ্রুত প্রকল্প কার্যকর করার সিদ্ধান্ত। অনেকেই বলেন কলকল শব্দে নদীর জল বয়ে যেত, এর জন্যই এই নদীর নাম হয়ে ওঠে করলা। জলপাইগুড়ি শহরের লাইফলাইন, কিন্তু করলায় এখন দূষণের বিষ। রাজ্যে দূষিত নদীর তালিকায় 13 নম্বরে আছে করলা। এই করলাকে বাঁচাতে এবার বিশেষ উদ্যোগ, নর্দমার জল পরিশ্রুত করে নদীতে ফেলার সিদ্ধান্ত। বস্তুত করলাকে দূষণমুক্ত রাখতে রাজ্য সরকারের একটি প্রয়াস। আমাদের যে 48টি আউটফল রয়েছে সেগুলোকে পাইপের মাধ্যমে এসটিপিতে পৌঁছানো, এবং সেখানে সোয়ারেজ সিস্টেম থাকবে, এবং সেখানে জল পিউরিফাইড হয়ে সেই পিউরিফাইড জল করলায় গিয়ে যেতে পারে। জলপাইগুড়ির 25টি ওয়ার্ডে নর্দমার জল মিশিয়ে করলায়। ঠিক হয়েছে নর্দমার জল পরিশ্রুত করে করলায় ফেলা হবে।
এই সিদ্ধান্ত হয়েছে পুর নগরোন্নয়ন দপ্তর এবং পুরসভার বৈঠকে। সেখানে ছিলেন সেচ দপ্তরের আধিকারিকরাও। সিদ্ধান্ত হয়েছে নর্দমার জল পরিশোধনের জন্য তৈরি হবে ট্রিটমেন্ট প্ল্যান্ট। প্রকল্পের খরচ ধরা হয়েছে 50 কোটি টাকা। তবে এটা যেহেতু করলার একটা ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে আমরা যাচ্ছি, এনজিটির গাইডলাইনও আছে, সেই জন্য খুব তাড়াতাড়ি হবে বলেই আমরা আশা রাখছি। আমরা চাই নদীটা ভালো থাকুক, পরিষ্কার থাকুক, এটাই আমরা চাই। কিন্তু মিউনিসিপ্যালিটিকে কথা পড়বে, তারা করে যাচ্ছে, কিন্তু মানুষ পাবলিক তো সেটা শুনছে না। আজকে একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের তরফ থেকে, আমরা সরকারকে তার সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো যে করলাকে যেভাবে পরিশোধিত করা দরকার সেটা যেন করা হয়, এই দিকটা একটু দেখতে বলবো, সরকারকে অনুরোধ করবো। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।